বিশ্ব পর্যটন দিবসের সবাইকে শুভেচ্ছা। আজ ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে সাস্টেইনেবল ট্রান্সফরমেশন অফ ট্যুরিজম। এই ট্যুরিজম দিবসটা শুরু করে UNWTO। ইট মিনস দ্যাট ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। এটা শুরু হয় 1980-তে। তখন থেকে এখন পর্যন্ত সারা পৃথিবীর সবাই এই দিনটাকে ট্যুরিজম ডে হিসেবে পালন করে এবং এক এক দেশকে এক একবার এটা থিম হিসেবে নিয়েই এই ট্যুরিজম শুরু হয়। বাংলাদেশেও সেই একইভাবে এই ট্যুরিজম দিবসকে উদযাপন করবে। যদিও আমাদের পর্যটনের যদি আমরা কথা বলি তাহলে সারা পৃথিবীর মানচিত্রে রেখে কথা বলার কিছুই নাই, কারণ আমরা ট্যুরিজমে আমাদের সকল ধরনের কন্ট্রিবিউশন একেবারেই জিরো না, এটা মাইনাসই বলতে পারি, এবং দক্ষিণ এশিয়াতেও একই রকমই। তো এবার ট্যুরিজম আসলে যেই বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে, কিন্তু বাংলাদেশ বহুদিন ধরে তার পলিসিতে এখনও আমরা দেখতে পাবো না, মানে যেটা আমাদের সামনে দৃশ্যমান হয়নি, সেটা হচ্ছে যে কমিউনিটিকে, তার হেরিটেজকে এবং ধরেন যে ঐতিহ্যের যে বোঝাপড়া, এই বোঝাপড়াটাও তারা পরিষ্কার করতে পেরেছে। কারণ ট্যুরিজমের সাথে আবার ইউনেস্কোরও একটা বড় সম্পর্ক আছে। কারণ হচ্ছে যে হেরিটেজ ট্যুরিজম সারা পৃথিবীতে একটা বড় রকমের মানে ট্যুরিস্ট অ্যাট্রাকশনের বিষয়, এবং এই হেরিটেজের যে বোঝাপড়া সেইটা ধরেন পাল্টে গেছে বহু দিন ধরে। মানে ইউনেস্কো যখন 1974-এ প্রথম তার কনভেনশন করে, সেই কনভেনশনের সময় সে শুধুমাত্র ট্যানজিবল কালচারাল হেরিটেজকে গুরুত্ব দিয়ে করত, এবং সেই সময় হেরিটেজ বলতে যেমন এক ধরনের পাগলামি আছে, এখনও মানুষের ভিতরে আছে, সেটা হচ্ছে যে সে মনে করে যে সে মানে 7 ওয়ান্ডার দেখতে যাবে। সো পুরনো 7 ওয়ান্ডার, নতুন 7 ওয়ান্ডার, এইটা নিয়ে একটা মানে চিন্তা আছে যে কোনটা 7 ওয়ান্ডার হবে। এবং 7 ওয়ান্ডার কেন হবে? কারণ বলা হয় যে এর একটা OUV আছে। OUV মানে আউটস্ট্যান্ডিং ইউনিভার্সাল ভ্যালু। সেই ভ্যালুগুলো আর্কিটেকচার হতে পারে, অনেক কিছু। কিন্তু এইখান থেকে, এই আইডিয়া থেকে ইউনেস্কো যখন প্রথমই শুরু করে, সেই সময় সে যে 10টা ক্রাইটেরিয়া সেট করেছিল, 10টা ক্রাইটেরিয়ার প্রথম 6টা ক্রাইটেরিয়াই হচ্ছে কালচারাল হেরিটেজকে কেন্দ্র করে। এবং এই কালচারাল হেরিটেজের ক্ষেত্রে যে 6 নম্বর ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়াটা খুবই ইন্টারেস্টিং। এই ক্রাইটেরিয়া দেখলে আমরা বুঝবো যে শুধুমাত্র ট্যানজিবল না, ইনট্যানজিবিলিটি মানে হেরিটেজের যে ইনট্যানজিবল অংশটা আছে সেটাও সে এই ক্রাইটেরিয়াতে মানে যুক্ত করছে। এবং সে যখন 1 নম্বর ক্রাইটেরিয়াতে বলছে যে মানে মানে এটা একটা মাস্টারপিস হবে, হিউম্যান ক্রিয়েটিভ জিনিয়াস। তো এই ক্রিয়েটিভ জিনিয়াসের যে মাস্টারপিস, এবং সেই মাস্টারপিসকে কেন্দ্র করে যেই ধরনের ধরেন মিথ, যেই গল্পগুলো, এবং তাকে কেন্দ্র করে যেই উদযাপনগুলো মানে সোসাইটিতে তৈরি হয়, সেই উদযাপনগুলো ইনকর্পোরেটেড হতে হবে। যেমন ধরেন যে আপনি যদি ধরেন বাংলাদেশের ঘটনা আপনি যদি মনে করেন, আপনার কাছে আমি একটা উদাহরণ দিতে পারি, মহাস্থানগড়ে একটা পাথর আছে, ধরেন শাহ সুলতান বাল্কি মাইসরের মাজারের কাছে। এই পাথরটাকে সবাই বলে খোদার পাথর ভিটা, এবং এখানে গেলে আমরা দেখব অনেকেই ধূপ ঢালছে। কিন্তু আর্কিওলজিক্যালি বা এটাকে সবাই বলবে যে না, এটা একটা ডোল লিন্টেল। কিন্তু আমরা দেখব যে গত প্রায় কয়েকশো বছর ধরে এই পাথরেরও আবার একটা নতুন মিনিং তৈরি হয়েছে, তার একটা ইনট্যাঞ্জিবল একটা ভ্যালুস তৈরি হয়েছে, এবং মানুষের ভিতরে তার একটা ইম্প্যাক্ট আছে। তার মানে হচ্ছে কি, একই ইতিহাস পাল্টে আবার একটা নতুন ইতিহাস তৈরি হচ্ছে শুধু ওইটাকে ধরে। এখন ট্যুরিজম বা হেরিটেজের পার্সপেক্টিভের জায়গা থেকে এটা অরিজিনালি কী ছিল সেইটা যেমন বলা জরুরি, একই সাথে এটাও বলা জরুরি যে তার একটা ট্রান্সফরমেটিভ মিনিং তৈরি হয়েছে, এবং সে একটা নতুন মিনিং উৎপাদন করেছে, এবং সেটা একটা নতুন ইতিহাস তৈরি হয়েছে, যেখানে আমরা দেখব যে এক ধরনের এক ধরনের কমিউনাল হারমোনিও তৈরি করেছে। মানে ওইখানে গেলে যে কেউ দেখতে পাবে যে শুধু মুসলিম পিপল না, মুসলিম, হিন্দু এবং অন্যান্য ধর্মের মানুষরাও এসে দুধ ঢালছে। কেন ঢালছে? কারণ সবাই মানত করছে। মানতের একটা সংস্কৃতি আছে আমাদের এখানে। কিন্তু আমরা দেখব যে আমাদের
আমাদের যেগুলো ডোমিনেটিং মিডিয়া বা মেইন স্ট্রিম মিডিয়া, আমাদের একাডেমিয়া, এরা কি করে, এরা আমাদের একটা ভয়ঙ্কর ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা এগুলোকে কুসংস্কার বলে একবারই নাই করে দিতে চাই। কিন্তু মানুষ কিন্তু এই যেটাকে কু এবং সংস্কার বলছে, কিন্তু আমি শুধু সংস্কার বলবো, সেই সংস্কারের উপর সে বেঁচে আছে। এখন হেরিটেজকে যখন আপনি রিপ্রেজেন্ট করবেন, অর্থাৎ রিপ্রেজেন্টের ক্ষেত্রে একটা ইন্টেনশন থাকা জরুরি। কারণ আমরা জানি যে রিপ্রেজেন্টেশনাল থিওরিতে স্টুয়ার্ট হল এই ইন্টেনশনালিটির কথা, একটা ইন্টেনশন হবে। অতএব আমার কথা হচ্ছে যে আমি তাহলে আমার ইন্টেনশনটা কি, মানে আমি ট্যানজিবল অ্যান্ড ইনট্যানজিবল বোথ কী করে প্লে করে এবং কি করে সেটা ইনকর্পোরেট হয়। এবং এটা যখন ইনকর্পোরেট হবে তখন এই সামান্য একটা পাথর, এই পাথরটাই আসলে খুবই বড় হয়ে উঠবে, আগ্রহের জায়গা তৈরি করবে। তখন দেশের বাইরে অন্য দেশের মানুষ, অন্য সংস্কৃতির মানুষের কাছে এটা খুবই আগ্রহ উদ্দীপক হবে। এখন আমাদের দেশে কি ধরেন মানে সেই থাকা জরুরি যে তাজমহল থাকা জরুরি, মানে আসলে জরুরি না। বা আমাদের দেশে কি বড় বড় পিরামিড থাকতে হবে সব মানে ট্যুরিস্টকে আসার জন্য? তাও কিন্তু জরুরি না। আসলে জরুরি কি? জরুরি হচ্ছে যে এই মানুষগুলো আসলে একটা নতুন সংস্কৃতিকে ভিজিট করতে চায় এবং রিভিজিট করতে চায়। এই রিভিজিটেশন প্রসেসের ভিতরে তার জন্য যে আগ্রহের জায়গা তৈরি হবে এবং সেইটা কারা করবে, সেইটা শুধুমাত্র মিডিয়া করবে, সেটা এই নলেজটা একাডেমিয়াকেও করতে হবে। কিন্তু আমাদের একাডেমিয়া, আমাদের দেশ এখনও এই জায়গাগুলোতে পিছিয়ে আছে। আমাদের আসলে একটা প্রপার আইন নাই এবং আমরা হেরিটেজকে কীভাবে দেখব তা আমরা বুঝতে পারি না। এবং আমাদের যে লিভিং পিপল যে লিভিং কালচারকে ধরে থাকে, এইটাও যে আমাদের হেরিটেজের অংশ। এবং লিভিং কালচারাল হেরিটেজ যে 2003 থেকে ইউনেস্কো যে এটাকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের মর্যাদা দিয়েছে, এবং যার ভিতর থেকে যেমন আমরা প্রথম যে মর্যাদা অর্জন করেছি সেটাকে আমরা বলি বাউল গান বা বাউল সঙ্গীত। এখন বাউল গান বলতে আমরা আসলে কিভাবে বুঝবো এবং বাউল গানকে অন্য মানুষের কাছে কিভাবে দেব? অতএব এই বাউল গানের ভিতরে কি আছে এবং এখানে কোন ধরনের বাংলাদেশ আছে, সেইটাকে আসলে আমরা সারা পৃথিবীতে তুলে ধরতে পেরেছি, মানে তার সেটা রিসার্চ করে এবং তাকে নিয়ে পর্যটনের পার্সপেক্টিভ থেকে তাকে তুলে ধরার ক্ষেত্রে। অতএব আমি আসলে তাকে কিভাবে দেখাবো, এবং সেটাকে দেখাতে হলে তার দর্শন সহ দেখাতে হবে। তার একটা ফিলসফি আছে, সেই দর্শনটাকে আমি কি করে এক্সপ্লোর করব, মানুষের কাছে যাবো, সেটি হচ্ছে তার ইনট্যানজিবিলিটি। তো একই সাথে যেমন আমি বলতে চাই যে ধরেন যে আমরা কিছুদিন ধরে এই বছরও যেমন আমরা শুনছি যে এই বছর না, ঠিক গত বছরের মানে শুরুতে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমরা হঠাৎ করে দেখলাম যে টাঙ্গাইল শাড়ি ভারত দাবি করেছে এবং আমরা হাই হাই করা শুরু করলাম, আচ্ছা টাঙ্গাইল শাড়ি তুমি কার, মানে বাংলাদেশে টাঙ্গাইল শাড়ি থাকবে না ইন্ডিয়াতে থাকবে, এটা নিয়ে একটা বড় কথা শুরু হলো। এবং এটা কারণ কি? কারণ হচ্ছে যে 1995-এ আপনার WTOর আন্ডারে এবং এটা WIPOর সহযোগিতায় একটা চুক্তি হয়, সেটাকে বলা হয় TRIPS, এবং এইটাতে বাংলাদেশও রেটিফাই করে, ইন্ডিয়া করে এরা। এবং বাংলাদেশ তারপরে ফিরে এসে সে আসলে আইন তৈরি করার কথা, কিন্তু এই আইনটা সে আর তৈরি করে না, কিন্তু ভারতে অন্যান্যরা করে এবং তারা তাদের কাজ শুরু করে। আমরা কিন্তু ইউনেস্কোরও অনেকগুলো জিনিস রেটিফাই করেছি, কিন্তু আমরা কিন্তু আমাদের আইনে সেগুলো সংযুক্ত করি। যেমন আমরা যদি বলি যে যেমন ধরেন এন্টিকুইটি অ্যাক্টটা আমাদের সেই ব্রিটিশ সময় করা। এই এন্টিকুইটি অ্যাক্টে কমিউনিটির কোনো ধারণা নাই, কমিউনিটি কী করে প্লে করবে এবং লিভিং কমিউনিটি কী করে সেখানে রোল প্লে করবে, সেটা নিয়েও কোনো কথাবার্তা বলা নেই। কিন্তু ইউনেস্কো কিন্তু তার 4টা সির সাথে আরও একটা সি যোগ করে 5টা সি করেছে, এবং সেই 5টা সির 5 নাম্বার সিটাই হচ্ছে কমিউনিটি। তার মানে কি, তার সাথে সে হচ্ছে টিকের ধারণা তৈরি করছে, মানে ট্র্যাডিশনাল নলেজের ধারণা। এখন ট্র্যাডিশনাল নলেজকে সে কী করে অ্যাড্রেস করবে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। এই কারণেই কিন্তু আমরা দেখব যে ইউনেস্কোর প্রথম থেকে সেই 6 নম্বর ক্রাইটেরিয়া যুক্ত করে সে আসলে মানে ইনট্যাঞ্জিবিলিটিকে যে সামনে কালচারাল হেরিটেজ অংশ হবে সেটা। কিন্তু আমাদের এখানে এখনও খুবই স্ট্যাটিক করে ভাবা হয় যে আচ্ছা একটা মনুমেন্ট থাকতে হবে, মানুষ এটা শুধু মনুমেন্ট দেবে, একটা বাড়ি দেখতে যাবে। আসলে তো মানুষ শুধু একটা বাড়ি দেখতে যায় না, মানুষ বাড়িটা এবং বাড়িটার গল্পকেও দেখতে চায়। যেমন
আমরা যত কথা বলি মহাস্থানগড়ে আপনি অনেকেই যাবেন, দেখবেন যে আর্কিওলজিস্টের সাথে যদি যান সে বলবে না না এটা তো বেহুলার বাসর ঘর না, মানে এটা হচ্ছে একটা টেম্পল। কিন্তু সেটা কিন্তু আর্কিওলজিস্টরা এখনো প্রুফ করতে পারেনি যে এটা টেম্পল। আবার লোকাল পিপলদের কাছে যে সেই চাঁদ সওদাগরকে ধরে সে যে বিখ্যাত গল্পটা ওই এলাকার, এবং যেই মিথটা মানে যেটা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর এবং তার যে ট্র্যাজেডির গল্প, এবং সেটার সাথে যে পদ্ম মানে আমাদের যে লোকায়ত দেবতা যাকে আমরা মনসা বলি, এই মনসার সম্পর্ক, এটা কিন্তু একটা দারুণ এক্সাইটিং থিংস। এখন একজন দর্শনার্থীর জন্য সেটি খুবই গুরুত্বপূর্ণ। আবার অন্যদিকে যেমন ধরেন আমরা লিভিং কালচারে অনেকগুলো জিনিস আছে, যেটা আমি শাড়ি নিয়ে বলছিলাম, মানে যেটা নিয়ে একটা ইন্ডিয়ার সাথে ধরেন আমরা এখনও বার্গেন করতে শুরু করতে পারিনি, কিন্তু আমরা প্রথমবার আমাদের সরকার টের পেল কবে যে আমরা আসলে 1995-এ TRIPS চুক্তি করেছি, কিন্তু আমরা মানে নিজের আইন করিনি। কারণ যখন 2013-তে বাংলাদেশ সরকার খেয়াল করলো যে ইন্ডিয়া দাবি করেছে যে জামদানি শাড়ির জিআই রাইট তার, তখন বাংলাদেশ সরকার চিন্তা করলো যে আচ্ছা জিআই রাইট তার কেন হবে, এটা তো আমরা বানাই আমাদের শাড়ি। এবং তার আগে আমরা একটা জায়গায় লাকি ছিলাম যে আমরা 2003-এ আপনার ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ আমরা রেটিফাই করার পরে, ইউনেস্কো জয়েন করার পরে আমাদের সেকেন্ড মানে যেটা বাউল গানের পরে সেকেন্ড যেটা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হয়েছে সেটা হচ্ছে আমাদের জামদানি শাড়ি। এখন জামদানি শাড়ি ওইটা ছিল আমাদের সেফগার্ড, মানে ওই কারণে গভর্নমেন্ট সাথে সাথে 2013-তে একটা আইন করে, জিআই আইন, যেটা 2017-তে সে মানে যেটা পাশ করে এবং অ্যামেন্ড করে খানিকটা, এবং সেটার ভিতর থেকে আমরা তখন মানে যাই, আন্তর্জাতিক আদালতে যাই এবং সেইটা নিয়ে আমরা রাইটটাকে পাই। কিন্তু আমরা রাইট কতটুকু পাই? আমরা শুধুমাত্র শাড়িটার রাইট পাই, কিন্তু মানে জামদানি যে কাপড়, এই কাপড়ের রাইট কিন্তু আমরা নেই। কাপড় কেন বলছি? কারণ জামদানি ধরেন ভারতেও অনেকগুলো জায়গায় জামদানি তৈরি হয়, এই জামদানি দিয়ে অনেকগুলো কাপড় তৈরি হয়, মানে মানে মেয়েদের ফ্যাশন এই তৈরি হয়, এমনকি ছেলেদেরও মানে শার্ট বাই তৈরি হচ্ছে। যেমন ভারতে আমরা দেখতে পাবো যে সব্যসাচী চক্রবর্তী, যে মানে সারা পৃথিবীতে মানে ইন্ডিয়ান বড় ফ্যাশন ডিজাইনার, এবং তার একটা বড় কাজের অংশই হচ্ছে জামদানি নিয়ে এবং বিশেষ করে শাড়ির ডিজাইন নিয়ে। অন্যরা দেখবো যে সে হচ্ছে ডিফারেন্টলি এটাকে রিপ্রেজেন্ট করছে। এখন জিআই কেন হওয়া জরুরি? জিআই এই জন্য হওয়া জরুরি যে মানে কোনো কিছুর মানে আমাদের ইউনেস্কোতে ওয়ার্ল্ড হেরিটেজের নমিনেশন পাইতে হলে একটা বড় ক্রাইটেরিয়া হচ্ছে যে সেটা অথেন্টিক হতে হয়। এই যে অথেন্টিক তখনই এটা হওয়া অনেক সহজ যখন সে জিআই রাইটটা পেয়ে যাবে। এখন যেমন ধরেন এইটার ক্ষেত্রে বলতে পারি যে ইউরোপ কেন এটা নিয়ে খুবই কনশাস প্রথম থেকেই। যেমন ইউরোপে খুবই বিখ্যাত একটা ওয়ার বলা হয়, এটা আমরা থিওরিটিক্যালি বলি যে চিজ ওয়ার, মানে ইউরোপিয়ানরা চিজ খেতে পছন্দ করে এবং একটা বড় ঝগড়া হয় ইউরোপে। সেই ঝগড়াটা হচ্ছে এরকম যে ধরেন ফ্রান্স একটা চিজকে খুবই অনেক বেশি বানায় এবং সেল করে, সেটার নাম হচ্ছে গ্রুয়ার চিজ। এখন সুইজারল্যান্ড একবার দাবি করে বসলো যে প্যারিস তো এটা বানাতে পারবে না। কারণ কি? কারণ গ্রুয়ার চিজটা মূলত অরিজিনেটেড ফ্রম সুইজারল্যান্ড, এবং সুইজারল্যান্ডের একটা ছোট্ট শহরের নাম গ্রুয়ার। সেইখানে যে চিজটা হয় সেই চিজটাই ফ্রান্সে বানানো হয়। এখন তখন বললো যে আচ্ছা তাহলে তোমরা যদি বানাও, কারণ এটার মার্কেট সাইজটা অনেক বড় হলো। এই মার্কেট সাইজ বড় হওয়ার কারণে মানে দেখলো যে লাভের একটা মানে বেচা বিক্রির বড় অংশ প্যারিসের কাছে চলে যায়, এটা আসলে সুইজারল্যান্ড পায় না। তখন তারা, এটা 1920s-এর কথা বলছি, তখন আসলে এইটা নিয়ে কথাবার্তা শুরু হয়ে যায় এবং যেইটাকে ধরেই প্রথম আমরা দেখব প্যারিস কনভেনশন হয়। এবং সেই প্যারিস কনভেনশন কেন হয়? কারণ এই ঝগড়াটা এত বাজে পর্যায়ে চলে যায় যে তারা তখন ঠিক করে যে ঠিক আছে চিজটা সুইজারল্যান্ড পাবে এবং প্যারিসও বানাবে, কিন্তু দুইজন ট্রেডমার্ক আলাদা আলাদা দেবে এবং একজন ধরেন যে ট্রেডমার্ক ব্যবহার করবে যেটার উপর লেখা থাকবে PDO, আরেকজন অথবা লেখা থাকবে TSG। এই দুইটা এরকম করে ট্রেডমার্ক, মানে আপনারা কেউ যদি ইউরোপে যান আপনারা দেখতে পাবেন যে এই খাবারের গায়ে মানে এরকম করে ট্রেডমার্ক দেওয়া থাকে, মানে আপনি যেটা দেখে বুঝতে পারবেন যে কোনটা অরিজিনাল। আমি এই কথাটা কেন বলছি? আমি সবসময় এই উদাহরণটা দিতে পছন্দ করি। যেমন আমরা যদি কুমিল্লাতে যাই, কুমিল্লার রসমালাই, পুরো কুমিল্লা আমি সার্ভে করে দেখেছি মাতৃভাণ্ডার নামে
460টা আউটলেট আছে। এই 460টা আউটলেটে কেউ যদি কুমিল্লা শহরের মানুষ না হন, মানে কনজিউমার, উনি আসলে ঠকে যাবেন। সো এই যে সারা পৃথিবীতে কনজিউমার যদি ঠকে না যান, এবং এবং যিনি আসলে অথরাইজ, যিনি আসলে অথেন্টিক জিনিস বানান, তিনিও জানি তার প্রোডাক্টের তার মানে প্রপার প্রাইসটা পায়, এই দুই পক্ষ মিলে আসলে জানি স্বার্থটা রক্ষা হয়। এই কারণেই কিন্তু সারা পৃথিবীতে ইউএনের আন্ডারে WIPO মানে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন তৈরি করা হয়েছে, এবং এই বিষয়গুলোকে দেখবে। এবং এইটা শুরুই হয়েছে গ্রুয়ার চিজ এবং চিজের ঝগড়াঝাটি দিয়ে, এবং সেইটা তারপর নেগোশিয়েট করা হয়, এবং সেখানে ঠিক আছে যে প্যারিসের কাছে যায়, প্যারিস যেটা করছে সেটা লুকে লাইক, মানে একই রকম বানায়, কিন্তু আসলে সেটা গ্রুয়ার না, এবং অরিজিনাল গ্রুয়ার সুইসদের কাছেই থাকে। অতএব এরকম করে তারা ট্রেডমার্কটাকে আলাদা করে নিয়েছে, এবং রয়্যালটি মানে প্যারিস যা যা সেল করে তার এটা রয়্যালটি মানে সুইসদের কাছে চলে যায় ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে। এখন যেমন ধরেন যে মানে এটার ক্ষেত্রে WIPOর একটা আছে, ADR আছে, মানে এটাকে বলে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন। এখন এই রেজুলেশনে দেখবো যে আমরা বাংলাদেশ এখন মধ্যে একটা নিয়েও, যেমন আমাদের সুন্দরবনের মধু নিয়ে একটা বড় ঝগড়া হচ্ছে যে ভারতের কাছে মধু যাবে না, আমাদের কাছে আসবে, সুন্দরবনের মধুর রাইটটা কার কাছে যাবে। কেননা ন্যাচারাল হেরিটেজ হিসেবে সুন্দরবন বাংলাদেশ পার্ট হচ্ছে ইউনেস্কো লিস্টেড ওয়ার্ল্ড ন্যাচারাল হেরিটেজ, আবার ভারতের অংশে যে সুন্দরবন আছে সেটাও আলাদাভাবে আবার সেই সার্টিফিকেশন করা হয়েছে। তো এখন ধরেন যে এই সুন্দরবন তো একটাই, এখন দেশ দুইটা হয়ে গেছে, কিন্তু আমরা তো একই জায়গায় থাকি, এখন একই তো মাটি, এখন আপনি এই মধুকে আলাদা কি করে করবেন? মানে এরকম আমরা দেখব যে এই একই রকম সমস্যা কিন্তু আছে, যেখানে আমরা মানে শেয়ার্ড কালচারে থাকা, মানে আমরা ধরেন একই সংস্কৃতি থাকি। এখন আমরা যতই বলি যে ভারত একটা আলাদা, মানে বিশেষ করে পূর্ব ভারত, বাংলাদেশ আলাদা, এটা তো একটা পলিটিক্যালি আমরা কনস্ট্রাক্টেড কতগুলো কান্ট্রি করেছে, কিন্তু কালচারের জায়গা থেকে তো আমরা কখনোই খুব বড় রকমের নিজেকে ডিভাইডেশনের জায়গায় নিতে পারিনি, বা এটা নেওয়া সম্ভবই না। তাহলে এই যে শেয়ার্ড কালচারে আমরা আসলে কি করে এই নেগোসিয়েশন করব? কারণ আমাদের এখানে অনেকগুলো ডিসপিউট হচ্ছে। যেমন ধরেন আমরা যদি মহাস্থানের হিস্ট্রি আন্ডারস্ট্যান্ড করতে যাই, তাহলে আমার পুণ্ড্রবর্ধন ভুক্তি লাগে। এখন পুণ্ড্রবর্ধনের একটা বড় অংশ জলপাইগুড়ি পর্যন্ত ঢুকে গেছে, আবার দিনাজপুর গোটাটা লাগবে, কিন্তু একটা দিনাজপুর বাংলাদেশে, বাকি দুইটা দিনাজপুর ইন্ডিয়াতে। এখন আমি যদি এই হিস্ট্রি সার্ভে করি, আর্কোলজি করি, কিন্তু বাকি দুটার সাথে আমি কি করে নেগোশিয়েট করব? সেখানে কি সে আমাকে রাইট দিবে? কারণ এই আর্কোলজিক্যাল ইভেন্টসগুলোতে এত বেশি রেস্ট্রিক্টেড থাকে যে আরেকটা দেশকে সেখানে এক্সপ্লোর করতে দেয় না। তাহলে এই মহাস্থানের গল্পটা এখন এসে যে আমরা তৈরি করছি, এটা কি তাহলে মানে খণ্ডিত থাকবে? এগুলো কি করে নেগোশিয়েট হবে? এইগুলো নিয়ে এবছরের গোড়ার দিকে আমি ইনভাইটেড ছিলাম সার্ক কালচারাল সেন্টারে একটা বক্তৃতা করার। সেইখানে আমি হেরিটেজ ডিপ্লোমেসি নিয়ে কথা বলি, এবং একই সাথে সার্ক কালচারাল সেন্টার মানে দেখব যে তারা একটা ওয়ার্কিং পেপার তৈরি করেছে কি করে এই সাউথ এশিয়ান এই নেগোসিয়েশন তৈরি করা যায়। এবং সেখানে আমরা আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে ধরেন বাসমতি রাইস, মানে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, এখানে একটা মানে এটা আরেকটা বিখ্যাত রাইস ওয়ার, মানে বাসমতি রাইস কার কাছে যাবে। এবং সেই রাইস ওয়ারের ক্ষেত্রে যেমন ধরেন মানে অথেন্টিক রাইসটা ইন্ডিয়ানদের কাছে না পাকিস্তানিদের কাছে। যেমন ইউরোপিয়ান ইউনিয়ন প্রচুর বাসমতি রাইস কিনছে, আমেরিকা কিনছে, কিন্তু সে তো আসলে অথেন্টিকটা কিনতে চায়, এবং সেই ক্ষেত্রে ধরেন সে আসলে ইন্ডিয়ার কাছ থেকে নেবে না পাকিস্তানের কাছ থেকে নেবে, এবং পাকিস্তান ক্লেম করেছে, এখন পাকিস্তানেরও তার সেল আপ হয়েছে। এটা নিয়ে একটা বড় ঝগড়া শুরু হয়ে গেছে যে বাসমতি রাইসটা কার হবে এবং এটার নেগোসিয়েশন কী হবে। আবার যেমন ধরেন সারা পৃথিবীতে যে নেগোসিয়েশন হয় না তা না। যেমন আমরা দেখব যে ইউরোপিয়ান ইউনিয়নের ভেতরে তাদের অনেকগুলো পানীয় আছে, মানে অনেকগুলো ওয়াইন আছে, ওয়াইনগুলোর রাইট নিয়ে তাদের নিজেদের ভিতরে একটা ঝামেলা আছে। ইতালি, অস্ট্রেলিয়ার ভিতরে আরেকটা পানীয় নিয়ে ঝামেলা আছে, সেগুলো তারা নেগোশিয়েট করেছে। নেগোশিয়েট করার একটা প্রসেস আছে যেটাকে বলে সুই জেনেরিক সিস্টেম, মানে এটা মানে কান্ট্রি টু কান্ট্রি নিজেরা নেগোশিয়েট করে। আবার যেমন ধরেন সেখানে কেউ একজন মধ্যস্থতা করে, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন মধ্যস্থতা করে দিয়েছে চিলি
চিলির এবং মানে এসের একটা পানীয় নিয়ে। তো এই যে নেগোসিয়েশন, এবং আমরা এইবার সার্ক কালচারাল সেন্টারের উদ্যোগে এবং একই সাথে শ্রীলঙ্কান গভর্নমেন্টও এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা এইবার 30 তারিখ থেকে আপনার শুরু হচ্ছে কলম্বোতে হেরিটেজ ফোরাম, যেখানে আমিও মানে একজন মানে রিসোর্স পার্সন হিসেবে যুক্ত হতে যাচ্ছি। এছাড়া প্রত্যেকটা গভর্নমেন্টের পক্ষের লোক যাবেন, আইকমের প্রতিনিধিরা যাবেন, বিশেষ করে তাদের প্রেসিডেন্ট, প্রত্যেক দেশের কান্ট্রি চ্যাপ্টারের প্রেসিডেন্ট আছে, তারা যাবেন। এবং এইখানে আমরা এই ফোরামে এই নেগোসিয়েশনগুলো কী করে করতে পারি এবং এই প্রবলেমগুলোকে মানে সলভ করতে পারি এবং নিজেরা নিজেদের হেরিটেজগুলোকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারি। এইটা কেন খুবই জরুরি, কারণ হচ্ছে যে ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজের ক্ষেত্রে এবং ট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের ক্ষেত্রেও অথেন্টিকেশন, ইন্টিগ্রেশন এগুলো খুবই গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া। এটা না হলে আপনি আসলে এই সার্টিফিকেশনে যাবেন না। আর এই সার্টিফিকেশন কেন জরুরি? এই জন্য জরুরি যে আপনার এটা একটা প্রোটেকশন দরকার ওয়ার্ল্ড ওয়াইড, এবং একটা সেফগার্ড তৈরি হওয়া দরকার। এখন এই সেফগার্ড আরেকটা কারণে কেন দরকার? আপনারা সবাই জানেন যে সারা পৃথিবীতে 2028 থেকে মূলত ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট অ্যাক্টিভেট হতে যাচ্ছে। তো এই রাইট যখন অ্যাক্টিভেট হবে, তখন এই কালচারাল প্রোডাক্টগুলো আসলে কার কাছে কোনটা রাইট থাকবে সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। অতএব এইগুলো লোকালি এটার যদি নেগোসিয়েশন না হয়ে থাকে, তাহলে আমাদের সামনে এইগুলোকে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টে পরিণত করা, ইন্ডাস্ট্রিয়ালি মার্কেটে যাওয়া, আমাদের এই হেরিটেজ নিয়ে তার প্রোটেকশন এবং তার অথেন্টিসিটি নিয়ে আমাদের বিরাট বিরাট বিপদে পড়তে হবে। আর একই সাথে আমরা ট্যুরিস্ট অ্যাট্রাকশনে আমরা আসলে যখন এটা সার্টিফাইড হবে ইউনেস্কো এবং মানে WIPO এবং WTOর আন্ডারে, তখন এটা UN, WTO এরা হচ্ছে সারা পৃথিবীতে প্রোপাগেট করবে এবং তার আন্ডারে আমাদের এখানে আমরা ট্যুরিস্ট পাবো, যেই ট্যুরিস্ট, বিশেষ করে যেই ট্যুরিস্টরা কালচারাল থিংসকে, কালচারাল হেরিটেজকে ভিজিট করতে চায়, তার সাথে মিট করতে চায়, সেটার টেস্টটা নিতে চায়। এই ট্যুরিস্টকে আমাদেরকে চিনতে হবে। সবসময় যে আমাদের খুব লাক্সারিয়াস, খুবই 5 স্টার ডেস্টিনেশন এরকম কিছু করতে হবে, বিষয়টা একদমই এরকম না। তো আমাদের দেশকেও বুঝতে হবে যে আমি হেরিটেজকে কীভাবে বুঝবো, কীভাবে তাকে নেগোশিয়েট করব এবং কীভাবে সেটা ট্যুরিস্টদের জন্য মানে আনন্দদায়ক করে তুলব। তাহলেই হয়তো আমাদের ট্যুরিজম একটা বড় জায়গায় যেতে পারে, যেই জায়গাটা আমাদের দেশে একেবারেই অবহেলিত হয়েছে। তার একটা বড় কারণ হচ্ছে চিন্তার জায়গায় আমরা হয়তোবা চিন্তাটা এখনও সেই পুরনো পদ্ধতিতে করছি। তো এই ছিল ট্যুরিজম দিবসে আমার আলোচনা। সবাইকে শুভেচ্ছা।